এত খবরের বন্যা, কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব তা ভেবে পাচ্ছিলাম না। অনেক ভেবে ভাবলাম যে শুরুটা কালকে সকাল দিয়েই করা হোক। আমি একটা পোস্টে কালকে লিখেছিলাম যে 23শে নভেম্বর গণভোটের একটা প্রস্তুতি নিয়েছিলেন ইউনূস। সেই মতো একটা আপনার প্রেস নোট তৈরি করা হয়েছিল। ইউনূসের ইচ্ছা ছিল তিনি এই ঘোষণাটি করবেন। এ পর্যন্ত সব ঠিক ছিল। কালকে আমাদের বিমান বাহিনী প্রধান আপনাদের বিমান বাহিনীর প্রধানকে একটা ফোন করেন। ফোন করে বলেন, এই যে ভোট খেলা আপনাদের চলছে না, এই ভোট খেলা বন্ধ করুন। জনগণের নামে ভোট নাম করে, পিপলস ডেমোক্রেসির নাম করে আপনারা যে নাটকবাজি করছেন, এই নাটকবাজিটা বন্ধ করুন। আর যদি না বন্ধ করেন তাহলে বন্ধ করার রাস্তা আমরা জানি। এই খবরটা আপনি ডক্টর ইউনূসকে পৌঁছে দিন। তারপরে সকালবেলার তড়িঘড়ি উনি গিয়ে পৌঁছান ডক্টর ইউনূসের কাছে। ইউনূসকে গিয়ে বলেন যে এই অবস্থা, ভারত থেকে এই খবর দিয়েছে। ইউনূস প্রথমে মানতে চাননি, তারপরে তিনি বোঝান যে আমরা যদি না মানি এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমাদের এই অবস্থা, আমরা ভারতীয় সৈন্যের সঙ্গে কতটুকু যুঝতে পারবো সেটা অন্তত আমরা বুঝি। আপনি না বোঝেন, আমরা বুঝি। তারপর ডক্টর ইউনূস তার মন খারাপ হয়ে যায়। তিনি তখন স্থির করেন, না, আমি নিজে আর এই প্রেস নোট আমি আর নিজে আর পড়ব না। যখন গণভোটের কথাই আমি বলতে পারছি না, তাহলে পরে এটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হোক। ওই আসিফ নজরুল যখন পড়া শেষ হয়ে গেছে, তখন বলা হয়েছিল 7 দিনের মধ্যে এটা মানে সমস্ত মানে দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মতামত জানা, নইলে সরকারের মতো ব্যবস্থা নেবে। আসলে এটা ঠিক করা হয়েছিল খবরটা পাওয়ার আগে, যখন প্রেস নোটটা লেখা হয়েছিল। তারপরে বলা হতো, ইউনূস বলতো, আমি ঘোষণা করছি 23 তারিখ গণভোট নেওয়া হবে, যেটা জামাতের খুব ইচ্ছা। গণভোট অনেকে লিখেছেন, গণভোট না হলে পরে বিএনপির তো অবস্থা, বিএনপি তো একেবারে নাচানাচি করবে। মশাই, কোনো ভোটই হবে না বাংলাদেশে, এখন কোনো ভোট হবে না। এটা হলো গিয়ে প্রথম খবর। তারপরে ইউনূস এখন জ্বর সমস্ত বাড়াবাড়ি সমস্ত হয়ে যায়, পেট খারাপ হতো সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এখন দেখবেন আপনার যদি মাথার মধ্যে চিন্তা হয় না, দেখবেন তার প্রভাবটা পেটের ওপর পড়ে, তখন বারবার বাথরুমে দৌড়াতে হয়। ইউনূসের হয়ে গেছে সেই অবস্থা। তারপর একের পর এক সঙ্গী হারা হচ্ছে, সেই চিন্তা তো মাথার মধ্যে রয়েছেই। দ্বিতীয় খবর হলো, তারপরে আসুন আজকে সকালবেলা ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, আপনাদের যিনি ঢাকায় এখন মার্কিন এখন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন, ডেপুটি, তিনি এক গোছা ফুলের তোড়া, এক গোছা 8:30টার সময়, মানে এত ফুলের তোড়া যে ট্রেসির মুখ দেখা যাচ্ছে না, গিয়ে ইউনূসকে দেন। এখন এটা কিসের ইঙ্গিত বোঝা যাচ্ছে না। আমেরিকা কোনো ইঙ্গিত পাঠালো, নাকি তাকে বিদায়ের শুভেচ্ছা জানালো, সেটা বোঝা যাচ্ছে না। এবং এই খবর যে মানে কোনটা মানে আসল, মানে কি বলেছে না বলেছে, সে খবর কিন্তু আমার কাছে এখন এসে পৌঁছায়নি। কারণ এটা 1-to-1 কথা হয়েছে, সেখানে আর কেউ ছিল না। ওই প্রেস সচিব শফিকুরও ছিল না।
একা ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এবং ইউনূসের মধ্যে কথা হয়েছে, ফলে এই কথার মানে বাইরে বেরোনোর আশা কিন্তু খুব কম। এতে ইউনূসের আরো মন খারাপ হয়ে যায়। ইউনূস এখন পাগল হয়ে গিয়েছেন। এবার কিছুদিন ধরে আমি একটা খবর পাচ্ছিলাম যে চিকেন নেক রাইনো নেক হয়ে গিয়েছে, চিকেন নেক রাইনো নেক হয়ে গিয়েছে। আমাদের এখানেও প্রচুর এরকম ইউটিউবে প্রচুর খবর হয়েছে গত 4-5 দিন ধরে, কিন্তু আমি সরকারি তরফে কোনো রকম এর নিশ্চয়তা পাইনি। তাই অনেকে আমায় লিখেছেন, কিন্তু আমি এই নিয়ে কোনো কথা বলিনি। আমি ঠিক করেছিলাম যে সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি এই নিয়ে একটা কথাও বলবো না। গতকালকে আমি সরকারিভাবে খবরটা নিশ্চয়তা পেয়েছি যে হ্যাঁ, কিছু কিছু অংশ মানে এইরকম একটা অংশ রয়েছে। আমি আপনাদের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, এই ম্যাপটা দেখে রাখুন। এই ম্যাপটাতে যা বলার দেখানো হয়েছে, 1 মিনিট সময় দিন আমাকে। এটা হচ্ছে চিকেন নেক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন নেক, লম্বা দাড়িটা। এবার চিকেন নেকের পরে এই দেখুন ক্লোজ আপ করা, এখানে একটা বুড়ো আঙুলের মতো বেরিয়ে রয়েছে আর একটা কুড়ে আঙুলের মতো বেরিয়ে রয়েছে। এই যে লাল চিহ্নগুলো দেওয়া আছে, এই অংশটুকু ভারতীয় সৈন্য পদাতিক বাহিনী দখল করে নিয়েছে। এবং ওখানে যে আপনাদের বিজিবি আছে, বিজিবিকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমরা এর পেছনে চলে যাও। এই যে এরিয়াটা দেখছেন টোটাল, এইখান থেকে এই অবধি, এই টোটাল এরিয়াটা, এইখানে এই টোটাল এরিয়াটা, এটা হচ্ছে 52 কিলোমিটার। এই 52 কিলোমিটার এখন ভারতের কবজায় পুরোপুরি। এবং আপনারা অনেকে কেউ বলছেন যে চিকেন নেক এরিয়াতে কোনো রকম প্রস্তুতি নেই। প্রস্তুতি কিরাম আছে দেখুন, এই হচ্ছে প্রস্তুতির অংশ। একদম চিনুক ফিনুক সব পৌঁছে গেছে ওখানে। এই ভিডিওটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, ডাউনলোড করতে হবে না, কাউকে শেয়ার করে দেবেন, তাহলেই আপনাদের হোয়াটসঅ্যাপে রয়ে যাবে। এই ভিডিওটার কোনো অংশ যদি অসত্য হয় বা মিথ্যা হয়, তাহলে পরে আমাকে শুধু গুজববাজ নয়, ডবল গুজববাজ বলবে। আমি আপনাদের অনুমতি দিচ্ছি, ধীরে ধীরে প্রকাশ পাবে। আপনারা 52 কিলোমিটার হারিয়েছেন। চিকেন নেক নোয়ার কথা ভেবে ছেড়ে দিন, আপনাদের অংশের 52 কিলোমিটার আপনারা হারিয়েছেন। এবার ধীরে 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 পদাতিক বাহিনী বুটস অন গ্রাউন্ডস করছে, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে এলাকা ঘিরছে, কোনো রক্তক্ষয় না করে। আপনাদের যদি বিজিবিতে কোনো রকম যোগাযোগ থাকে, এ খবর তো সরকার ছাপবে না, কোনো মিডিয়াকেও বলতে দেবে না, তাহলে তুলে নিয়ে চলে যাবে। যদি আপনাদের বিজিবিতে বা আর্মিতে যদি কোনো রকম যোগাযোগ থাকে, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন, খবরের সত্যতা পেয়ে যাবেন। আর দেখুন, একদিন না একদিন সরকারকে তো বলতেই হবে, আজ হোক 1 মাস বাদে হোক, সরকারকে বলতেই হবে। আর যখন হ্যাপি দিওয়ালি হবে, তখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে আপনারা সব আমায় লিখেছেন না, অনেকেই লিখেছেন যে ওরে একে পাবনার এতে পাঠিয়ে দে, একজনকে বার করে একে ঢুকিয়ে দে। আরেকজন লিখেছেন আপনি তো কোনো খবরই রাখেন না। আমি খবর রাখি, বরং আপনারা খবর রাখেন না,
আপনারা খবর রাখেন না বলেই আজকে আপনাদের এই দুর্দশা। ভারতবর্ষের মুখের দিকে আপনাদের চেয়ে বসে থাকতে হচ্ছে। যদি নিজের দেশের খবরটা রাখতেন তাহলে অন্য দেশের প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়াতে হতো না। আপনাদের লজ্জা শরম থাকা দরকার। একটা লজ্জাহীন আপনারা মানুষজন যারা এই সমস্ত লিখে পাঠান। এখন মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের ওদিকে হয়তো যে কোনো দিন দামাদ্দাম মস্ত কালান্দার হয়ে যাবে। সেটা আজকে রাতেও হতে পারে, কালকেও হতে পারে। আর পাকিস্তানের ওদিকে যদি দামাদ্দাম মস্ত কালান্দার হয় আর এদিকে যদি 52 কিলোমিটার ঢুকে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশ খুব একটা সুরক্ষিত নয়। এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই জন্য বললাম আমার আজকের ভিডিওটা সংরক্ষণ করে রাখুন। আজ হোক, 1 মাস বাদে হোক, এই যে 3টে কথা বললাম এগুলো ধীরে ধীরে সত্যতা প্রমাণ হবে। কারণ আমি একটু আগে বলি, পরে সেগুলো খবরের কাগজে বেরোয় বা আপনাদের সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে চলে আসে। আমি শুধু জিসটুকু বললাম, আর বাকিটুকু আমি বলবো না। কারণটা বুঝতেই পারছেন যে কেন বলবো না। আমি যতদিন না পর্যন্ত ওই চিকেন নেক, রাইনো নেক হয়েছে শুনেছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে আমি একদম কনফার্ম হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো রকম কথা বলিনি এই নিয়ে। কারণ আমার নিজের মধ্যেই সন্দেহ ছিল যে এটা হবে কিনা, সত্যি কিনা। গতকালকে যখন সত্যি খবরটা পেলাম তখন আমি এটা আজকে প্রকাশ করলাম। আমার আরও এটা প্রকাশ করার আর একটা কারণ হচ্ছে, আমাকে মনে করিয়ে দিয়েছেন এক ভদ্রলোক আপনার দেশেরই। দাদা, আমাদের তো 40 কিলোমিটার চিকেন নেক তো দখল হয়ে গিয়েছে, সে ব্যাপারে আপনি কিছু বলেন না, আপনি খবর টবর রাখেন না। হ্যাঁ ভাই, আমি সব খবর রাখি, কিন্তু যতক্ষণ না সরকারিভাবে আমি কেউ জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মুখ খুলি না। তাতেই আমায় গুজববাজ বলা হচ্ছে। এবার ডবল গুজববাজ বলবেন যদি এই খবরগুলো, এই যে 3টে খবর বললাম, এই 3টে খবর যদি মিথ্যে প্রমাণিত হয় আমায় ডবল গুজববাজ বলবেন। আমি আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ওদিকে দামাদ্দাম মস্ত কালান্দার শুরু হয়েছে। দামাদ্দাম মস্ত কালান্দারের শুরু যখন হয়েছে হবে, অচিরেই হবে, কাল পরশুর মধ্যে হয়তো হবে, তাহলে এদিকে হ্যাপি দিওয়ালি হতে আর বেশি সময় দেরি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি সাবধানে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অস্থির রাজনীতির বাংলাদেশে নতুন নতুন ডাইমেনশন আসছে। বিএনপি ইতোমধ্যে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে, কিছু কিছু আসন ছাড়া। বিএনপি এখনো অনিশ্চিত আদৌ নির্বাচন হবে কিনা, তাদের প্রত্যাশিত মতো হবে কিনা, আগে সংসদীয় নির্বাচন নাকি আগে গণভোট, নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন, কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেননি। শোনা যায় জামাতের আমির ডাক্তার শফিক সাহেব লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি। তারেক রহমানের পারিবারিক আত্মীয় এবং দলের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি সালাউদ্দিন সাহেবকেও লন্ডনে আনা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য। সেটা অন্য প্রসঙ্গ। আজকে আমি আলোচনা করতে চাই গণভোট। জামাত এবং আরো কিছু দল গণভোট এবং পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনে নেমেছে। কি হবে? সহজ সরল একটি উত্তর। সংবিধানে যা কিছু নেই তা যদি সংবিধানে যুক্ত করতে হয়, আইনসঙ্গত কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদই সিদ্ধান্ত নিতে পারে নতুন কোন নির্বাচনী ব্যবস্থা যুক্ত করা প্রয়োজন আছে কিনা। তাও
জাতীয় সংসদের সকল সদস্য মিলে চেষ্টা করলে হবে না যদি সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়। এমনকি সংবিধান সংশোধনও করতে পারবে না যদি সংবিধানের মৌলিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক হয়, যেটা সংবিধানের 7(2) অনুচ্ছেদে বলা হয়েছে। 7 বলা হয়েছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, তাদের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান, এবং যা কিছু করতে হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে। 7(2) বলা হয়েছে কোনো আইনই প্রণয়ন করা যাবে না, অর্থাৎ কোনো কিছুই করা যাবে না যেটা এই সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক। তাহলে সংসদ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার কি সুযোগ আছে? নাই। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে মেজর জেনারেল জিয়াউর রহমান সরকারি চাকুরিজীবী হিসাবে দাবি করলেন, আমি রাষ্ট্রপতি, আমি প্রধান সামরিক আইন প্রশাসক, আমার উপরে আস্থা আছে কি নেই, হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ না নামক একটি পর্ব দিয়ে নিজেকে বৈধ করার চেষ্টা করলেন। এই বিষয়টি বৈধতা দেওয়ার জন্য তিনি যখন জাতীয় সংসদের কর্তৃত্ব নিয়ে নিলেন 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে এটাকে সংবিধান সংশোধন আকারে নিলেন। নাম রাখা হল সংবিধানের 5ম সংশোধনী। একইভাবে ক্ষমতা দখল করে জেনারেল এরশাদ 7ম সংশোধনীর মধ্য থেকে তাকে বৈধ করার জন্য সংবিধানের আরেকটি সংশোধনী আনলেন, যেটার নাম সংবিধানের 7ম সংশোধনী। এই দুজনই ক্ষমতা দখল করা এবং তার পরিবর্তিতে তাদের কৃতকর্ম তাকে বৈধ ঘোষণা করানো, এটাকে হালাল করাবার জন্য এই দুটি সংবিধান সংশোধন করলেন। কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ লেভেল অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত বলা হল, অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধ ব্যক্তি নিজেকে বৈধ করার জন্য যা কিছু করে পার্লামেন্টের মাধ্যমে পাশ করেছেন এর সবই অবৈধ। এটা রাষ্ট্রদ্রোহিতা, অবৈধ দখল, তঞ্চকতা, সন্ত্রাস এবং ফৌজদারি অপরাধ। ফলে ওই যে ক্ষমতা দখল করে যা কিছু করেছিলেন, গণভোট সহ অন্যান্য, হ্যাঁ না সবকিছু অবৈধ ঘোষিত হয়ে গেছে এবং সেটা বহাল আছে। এখন যারা গণভোট করতে চান তারা কারা? তারা তো জাতীয় সংসদ না, তারা জনগণের ম্যান্ডেটও পাননি, তারা বিপ্লবীও দাবি করার সুযোগ নাই, কারণ সেই বিপ্লবের কথিত নায়করা সংবিধানকে সংরক্ষণ করার শপথ নিয়েছেন। এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করার শপথ নিয়েছেন, অর্থাৎ এই সংবিধান মেনে চলবেন। এই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। কেউ কেউ বলেন, কেন স্বাধীনতার পর একটা গণভোট হয়েছিল না? মনে রাখবেন, 70-এর নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে, তারা কিন্তু সংবিধান প্রণয়ন করবেন এই ম্যান্ডেট নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। জনগণ সেই ম্যান্ডেটের উপর ভোট দিয়েছিল, অর্থাৎ তাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছিল। দেশ স্বাধীনের পরে রাষ্ট্রপতির অস্থায়ী সংবিধান অধ্যাদেশ এবং পরবর্তীতে গণপরিষদে সংবিধান প্রণয়ন ও পাশ হয়, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে করা হয়। সেই ম্যান্ডেটের অধীনে চলবেন এই কথা বলে ইউনূস এবং অন্যান্যরা শপথ নিয়েছেন। সেই ম্যান্ডেট যে সংবিধান, সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। কেউ কেউ বলেন রাষ্ট্রপতি অধ্যাদেশ দেবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা সংবিধানের 93 অনুচ্ছেদে, সেখানেও বলা হয়েছে যে বিধান সংবিধানে নাই, অর্থাৎ সংবিধানে যা নাই সেটা রাষ্ট্রপতি জারি করতে পারবেন না।
এখন রাষ্ট্রপতিকে বন্দুকের নল ধরে জোর করে কাগজে সই নিয়ে যদি কিছু জারিও করান তাও অবৈধ। কেননা রাষ্ট্রপতিও সংবিধানের ঊর্ধ্বে না। এই সংবিধানের ক্রিয়েশন রাষ্ট্রপতি পদ। ফলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কোনো কিছু এই সংবিধানের ঊর্ধ্বে না, না প্রধান বিচারপতি। ফলে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এবং এটাকেই বলা হয়েছে জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান, এবং সবকিছু পরিচালিত হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে। এর বাইরে যদি কিছু করা হয় তাহলে সংবিধানের 7(2) অনুচ্ছেদে সেটা অবৈধ এবং বাতিল। ফলে যা ইচ্ছে তাই করতে পারেন ক্ষমতার জোরে, আইনত সাংবিধানিক বিধিবিধানে সম্পূর্ণ অবৈধ। সেটা আপনি গণভোট করেন আর অবৈধ ক্ষমতা দখলদাররা নির্বাচনই করেন, কারণ নির্বাচন অনুষ্ঠান করার আইনসঙ্গত এখতিয়ার এবং অধিকারও আপনাদের নাই। আপনাদের যে পদ পদবি, প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা, এই নামক কোন শব্দ, এই নামক কোন পদ আমাদের দেশের সংবিধানে কোথাও নাই। কাজী এই যে ব্যক্তিরা, এই যে কথিত সরকার, আপনারা নিজেরাই সংবিধান বহির্ভূত। আর এসব করার পরিণতি একদিন হবে সংবিধানের 7(ক) অনুচ্ছেদে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই অপরাধ কিন্তু কোনোদিন তামাদি হয় না, অর্থাৎ বহু পুরানো অতএব অপরাধ নাই। অপরাধ কোনোদিন পুরানো হয় না। 100 বছর পরে হলেও অপরাধ অপরাধ, এবং এই অপরাধের বিচার হয়। দেখেন না, প্রথম বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার চলছে। বঙ্গবন্ধুর খুনিরা পার্লামেন্টে বিল পাশ করে নিজেরা বলতো আমরা দায় মুক্ত। তাদের সেই দাম্ভিকতা চূর্ণ হতে 36 বছর লাগলেও চূর্ণ কিন্তু হয়ে গেছে। ফলে যাই কিছু অবৈধভাবে করুক না কেন, কোনোটা বৈধ হবে না, এটা মনে রাখবেন। আইনের দৃষ্টিতে এটাই বাস্তবতা। ফলে অবৈধ উপায়ে কোনো কিছু করলো কি করে ফেললো, এটা নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণ নাই। এ সব কিছুই উপযুক্ত সময়ে অবৈধ ঘোষিত হবে, এবং এই অবৈধ কাজের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, যারা সমর্থন দেবে, অনুসমর্থন দেবে, তারাও এই অপরাধে অপরাধী হবেন। এর থেকে পরিত্রাণ নেই।